সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আপনি আর এরকম দ্বিতীয় কোনো জেলা দেখাতে পারবেননি যে জেলায় শুধুমাত্র একটি দলের ভোট রয়েছে আর কোনো দলের ভোট নেই। এমন কোনো জেলা আপনি আর দেখাতে পারবেন না যে জেলায় অতীত নির্বাচনে ওই দলটি ব্যতীত আর কোনো দলের প্রার্থী জয়লাভ করতে পারেনি, এমনকি জামানত পর্যন্ত রক্ষা করতে পারেনি। সেই জেলাটি হলো গোপালগঞ্জ। এই গোপালগঞ্জে 11 লাখের মতো ভোটার রয়েছে 3টা সংসদীয় আসনে। শুধুমাত্র সব নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত আর কেউ এই গোপালগঞ্জে জয়লাভ করতে পারেনি, আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত। এমনকি বিএনপি 2বার সরকার গঠন করলেও কিংবা 2বার সংসদীয় নির্বাচনে জয়লাভ করে সরকারে বসলেও তারা কখনো এই গোপালগঞ্জের একটি আসনেও জামানত রক্ষা করতে পারেনি। আজকে আমি কথা বলবো গোপালগঞ্জ নিয়ে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই গোপালগঞ্জে এবারে কার অবস্থান ভালো, গোপালগঞ্জের ওই 3টি আসন কার দখলে যাচ্ছে সেই সব নিয়ে কথা বলবো। তার আগে আমাদের একটু জানা দরকার গোপালগঞ্জে কোন দলের ভোট কেমন রয়েছে। আপনি একবারে নিঃসন্দেহে বলে দিতে পারেন এখানে আওয়ামী লীগ ব্যতীত আর কারো কোনো ভোট নাই। আপনি 1991 সাল থেকে বাংলাদেশে এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে এর মধ্যে খারাপ নির্বাচনগুলো আমি বাদ দিব, ভালো নির্বাচনগুলো আমি ধরব। 1991, 96 এর জুনে যে নির্বাচন হয়েছে, 2001 সালে যে নির্বাচন হয়েছে এবং 2008 সালে নির্বাচন, এই 4টা নির্বাচনের হিসাব যদি আমি আপনাকে দেখাই আপনি বুঝতে পারবেন এই জেলার 3টি আসনে কার কেমন ভোট রয়েছে এবং আগামী নির্বাচনে কে জিততে পারে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। সবার আগে গোপালগঞ্জ 1991 সালের নির্বাচনের কথা বলছি। গোপালগঞ্জ 1 আসনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। ৭৯,000 ভোট পেয়ে আওয়ামী লীগের কাজী আব্দুর রশিদ এই আসন থেকে জয়লাভ করে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল জামাত ইসলাম, 13,992 ভোট পেয়েছিল। আর তৃতীয় স্থানে ছিল বিএনপি, 11,136 ভোট। বিএনপি জামাত কারো জামানত রক্ষা হয়নি। 1,21,000-এর মতো ভোট পড়েছে। জামানত রক্ষার জন্য প্রায় 14,000-এর মতো ভোট পাইতে হইতো, কিন্তু জামাতের প্রার্থী পেয়েছেন 13,000-এর একটু বেশি ভোট, তার জামানত রক্ষা হয়নি। অর্থাৎ এই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন, জামানত রক্ষা হয়নি। 1991 সালের নির্বাচনে গোপালগঞ্জ 2 আসনের কথা বলছি। সেখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম, তিনি 93,000 ভোট পেয়ে জয়লাভ করেছেন। মোট ভোটের প্রায় 85% বেশি আর কেউ জামানত রক্ষা করতে পারেনি। বিএনপি পেয়েছিল 9,661 ভোট এবং সেবার জামাতের প্রার্থী ছিল না। গোপালগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের শেখ হাসিনা সেবার নির্বাচন করেছিলেন, 67,000 ভোট পেয়েছেন। 94,000 ভোট পড়েছিল টোটাল, এর মধ্যে 67,000 তিনিই পেয়ে গেছেন। আর বিএনপির যিনি প্রার্থী তার অবস্থা খুবই শোচনীয় ছিল। অমলেন্দু বিশ্বাস 2,116 ভোট পেয়েছিলেন। মনে রাখতে হবে গোপালগঞ্জের আসনগুলোতে হিন্দু ভোটারও অনেক বেশি। এটা তো গেল 1991 সালের নির্বাচন। 96 জুনে যে নির্বাচন আওয়ামী লীগ জয়লাভ করেছিল, 91 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, 96 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, মানে সরকার গঠন করেছিল। 96 সালের নির্বাচনে একই অবস্থা, পাত্তা পায়নি আওয়ামী লীগের কাছে। গোপালগঞ্জ 1 আসনের ফারুক খান নির্বাচন করেছিলেন, যিনি পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন। 1,19,536 ভোট পেয়েছিলেন, প্রায় 86% ভোট তিনি একাই পেয়ে গিয়েছিলেন। জামাত বিএনপি ভোট পেয়েছিল 4,514 আর জামাত ভোট পেয়েছিল 5,236। তবে বিএনপি চেয়ে জামাতের ভোট আপনি যদি দেখেন তুলনামূলক একটু বেশি আর কি। তারপরে হচ্ছে গোপালগঞ্জ 2 আসনে 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন 1,15,032 ভোট, 1,15,032 ভোট। মোট ভোটের 86%। সেবারও প্রার্থী ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। আর বিএনপি জামাতের অবস্থা শোচনীয়। জামাতের এবং বিএনপির দুটারই হচ্ছে আপনার জামানত রক্ষা হয়নি। বিএনপি পেয়েছিল 7,825 ভোট আর জামাত পেয়েছিল 2,445 ভোট। গোপালগঞ্জ 3 আসনে 1996 সালের নির্বাচনে শেখ হাসিনাই নির্বাচন করেছিলেন, একেবারে সব ভোটই তিনি পেয়ে গেছেন। 92.18% ভোটই তিনি পেয়েছেন। বাকি সবাই 7.82% ভোট ভাগাভাগি করে নিয়েছেন। বাকি মোট ভোট পড়েছিল আপনার 1,11,000 ভোট, তার মধ্যে 1,02,000ই হচ্ছে শেখ হাসিনা পেয়ে গেছেন। এখানে আর হিসাব কিতাব আমি কি বলবো, জামাত বিএনপি মনে হয় কত 1,000 2 করে ভোট পাইলেন আর কি।
২০০১ সাল যে নির্বাচনে জামাত বিএনপি এলাই করে ভোট করেছে এবং এই এলাই মানে জোট করে ভোট করেছে এবং তারা একেবারে বাজিমাত করে দিয়েছিল। বিএনপি 193 আসনে জয়লাভ করে, জামাত হচ্ছে 17 আসনে জয়লাভ করে। একেবারে এই জোটের একবারে জমজমাট অবস্থা এবং তারা 2/3 সিট নিয়ে হচ্ছে সংসদে যায় এবং তারা সরকার গঠন করে। তারপরেও গোপালগঞ্জে কোনো ইম্প্যাক্টই তারা রাখতে পারেনি। আপনি যদি দেখেন গোপালগঞ্জ 1 আসনে 2001 সালের নির্বাচনে ফারুক খান 1,45,000 ভোট পেয়েছেন, 78% ভোট তিনি পেয়েছেন। বিএনপির যিনি ভোট পেয়েছেন জোট করে নির্বাচন করেছেন জামাতের সঙ্গে, তারপরে ভোট পেয়েছেন 20,000, 10.87%। জামানত রক্ষার জন্য ভোট পাইতে হয় 12%, কিন্তু তিনি অল্প কিছু ভোট কম পেয়ে তার জামানতটা রক্ষা হয়নি। গোপালগঞ্জ 2 আসনে এবারও আওয়ামী লীগের ভোট করেছেন আপনার শেখ ফজলুল করিম সেলিম 1,85,000, 94% ভোট তিনি পেয়ে গেছেন। বিএনপি জামাত একসঙ্গে ভোট পেয়েছে 8,164 ভোট। বাকি কেউ আর অ্যাক্টিভ একজন প্রার্থী 1,000 ভোট পেয়েছেন, বাকি কেউ 1,000 খানেকও ভোট পাননি আর কি। গোপালগঞ্জ 3 আসন শেখ হাসিনার 1,54,000 ভোট তিনি একাই পেয়ে গেছেন এবং 94% ভোট তিনি পেয়ে যান, 94.7%, প্রায় 95%। বাকি 5%-এর মতো ভোট অন্যরা ভাগাভাগি করে নিয়েছেন। বিএনপির অবস্থা একেবারেই শোচনীয় ছিল, 7,223 ভোট পাইলো আর কি ওইবার। তারপরে আপনার নবম জাতীয় সংসদ নির্বাচন, ওইবার আমরা জানি আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড বিজয় হয়েছিল। সেবার গোপালগঞ্জের 1 আসনে আওয়ামী লীগের ফারুক খান তিনি 90%-এর বেশি ভোট পেয়েছিলেন, 1,83,000। আর বিএনপি যিনি ভোট করেছেন তিনি 9,986 ভোট পেয়েছেন, 4.92%। জামানত রক্ষা হয়নি। গোপালগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম 1,86,000-এর বেশি ভোট পেয়েছেন এবং 94.58%। ওই 5% বাকিদের জন্য রেখেছেন। ধানের শীষ পেয়েছিল 7,663 ভোট, 3.87%। তারপরে আপনার গোপালগঞ্জ 3 আসনে শেখ হাসিনা 96% ভোট পেয়ে যান, 1,58,000। গোপালগঞ্জ 3 আসনে তিনি 1,58,000 ভোট পান। ধানের শীষ পায় মাত্র 2.71%, 4,451 ভোট পায়। এ হইল গোপালগঞ্জে বিএনপির এবং জামাতের অতীত নির্বাচনের ইতিহাস। এবার এই জেলাতে কে ভোট বা কে জয়লাভ করবে সেটা নিয়েও কথা বলবো। কিন্তু বাংলাদেশে যে আমি বলেছিলাম এরকম আর দ্বিতীয় কোনো জেলা নেই, আপনি হয়তো বগুড়ার কথা বলবেন। বগুড়ায় বিএনপিকে 1991 সালেও ওই আসন ভাগাভাগি করতে হয়েছে। জামাত সেখানে একটি আসনে জয়লাভ করেছিল, সম্ভবত আওয়ামী লীগও জয়লাভ করেছিল। তারপরে পরবর্তীতে আওয়ামী লীগ ওইখানে বগুড়ার 2-1টি আসনে জয়লাভ করেছিল এবং এমনকি খালেদা জিয়ার আসনেও জামাত ইসলাম 48,000-এর বেশি ভোট পেয়েছিল এবং বগুড়ার ওই আসনগুলোতে জামাত ইসলামের ভালো 6-7 আসনে, 2 নম্বর আসনে জামাতের ব্যাপক ভোট রয়েছে। ওইখানে মোটামুটি একবারে জয়লাভ করার মতো না হলেও বিএনপিকে ভয় ধরিয়ে দেওয়ার মতো ভোট সেখানে রয়েছে। কিন্তু গোপালগঞ্জে আসলে আর কোনো পাত্তা নেই। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে, যেই ভূমিটি আওয়ামী লীগের তীর্থস্থান হিসাবে অনেকেই চিহ্নিত করেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর রয়েছে, যেখানে শেখ হাসিনার জন্ম হয়েছে এবং আওয়ামী লীগের আতুরঘর হিসাবে পরিচিত এই গোপালগঞ্জ, যেখানে অন্য কেউ গিয়ে ভোটে জয়লাভ করা তো দূরের কথা, মিছিল মিটিং করাও অনেকের জন্য টাফ। যখন হচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে অ্যাক্টিভ ছিল, তখন সেই গোপালগঞ্জে এবার অন্যরা কেমন করবে বা হচ্ছে বাকিরা গোপালগঞ্জে কেমন ভোট পড়বে সেটাই একটু জানি। গোপালগঞ্জে এবার গোপালগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন, তিনিও বিএনপির বিদ্রোহী আশরাফুল আলম, তিনি ফুটবল প্রতীকে, এবং বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, তিনি সম্ভবত এর আগে একবার নির্বাচন করেছেন, জামানত রক্ষা হয়নি। তো যে লোকটার জামানত গতবার টেকেনি এবার টিকবে কিভাবে? কিন্তু এবার বুঝলাম আওয়ামী লীগের ওই লোকগুলো ভোট দেবে না, তো ধরলাম তিনি 10,000 ভোট পাইলেন। 10,000 ভোট পেয়েই ওই 4 লাখ মানুষের আসনে কি তিনি এমপি হয়ে যাবেন? এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। কিন্তু এই দুজন এগিয়ে রয়েছেন। এখানে জামাতের প্রার্থী হলেন আব্দুল হামিদ। জামাতের প্রার্থীর কোনো অবস্থান নাই বললেই চলে, আমি যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি। তারপরে
গোপালগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থীও এগিয়ে নেই, জামাতের প্রার্থীও এগিয়ে নেই, এগিয়ে রয়েছেন দুজন স্বতন্ত্র, দুজনে বিএনপি থেকে বহিষ্কৃত। তাদের দিকেই হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা একটু ঝুঁকেছেন, কেননা তারা মনে করছেন বিএনপি জামাত যাকেই তারা ক্ষমতায় আনবে তারাই তাদের উপর শোষণ করবে, তাদের উপর নিপীড়ন চালাবে, এবং একজন বিদ্রোহীকে যদি তারা হচ্ছে আওয়ামী লীগের ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তিনি হয়তো তাদেরকে রক্ষা করবেন, এরকম চিন্তাভাবনা চলছে। এই আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা HM খান মঞ্জুর হরিণ প্রতীকে এবং সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া টেলিফোন প্রতীকে নির্বাচন করছেন। এখানে বিএনপির প্রার্থী ডাক্তার AKM বাবর আলী তার কোনো চান্স নেই আর কি, এরকমই শোনা যাচ্ছে। এখানে জামাত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের শোয়েব ইব্রাহিম, জামাতের এর আগে যিনি প্রার্থী ছিলেন তার অবস্থান কিছুটা তুলনামূলক ভালো ছিল। যখন জামাত প্রার্থী 11 দলীয় জোটের প্রার্থীকে খেলাফত মজলিসকে দিয়ে দেয় তখন তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এখানে যেটা শোনা যাচ্ছে জামাত এবং তাদের 11 দলীয় জোটের, বিশেষ করে এনসিপির ওই কাহিনীর পর তাদের কোনো অবস্থানই নেই। গোপালগঞ্জ 3 আসনে বিএনপির একেবারে হেভিওয়েট একজন নেতা আর কি, নেতা হিসাবে হেভিওয়েট, প্রার্থী হিসাবে না, যিনি শেখ হাসিনার সঙ্গে এর আগেও জামানত হারিয়েছিলেন, মাত্র 2 না 3% ভোট পেয়েছিলেন, SM জিলানি, তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেই প্রার্থী এবার কিছুটা এগিয়ে রয়েছেন। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে, তবে তাদের কারোই ভোট নাই এই গোপালগঞ্জে। এই আসনে জামাতের প্রথমে প্রার্থী ছিলেন SM রেজাউল করিম, পরে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয় হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ মক্কি, তার অবস্থানও একেবারেই বাজে। এই আসনে, এই 3টে আসনের মধ্যে সবচেয়ে কম ভোট হলেও এই গোপালগঞ্জ 3 আসনে, সেখানে 3 লাখের মতো ভোট রয়েছে, বাকি দুটাতে 4 লাখের মতো ভোট। তো আমি যেটা বলছিলাম, এই জামাত বিএনপি আগে একসঙ্গে নির্বাচন করেও এই আসনগুলোতে 8-10 হাজার 12,000-এর বেশি ভোট পায়নি আর কি তাদের প্রার্থীরা। এবারও কি তাদের ভোট কি গোপালগঞ্জে ওইরকম বেড়েছে? বাড়েনি। অর্থাৎ যদি স্বতন্ত্র প্রার্থীরা ভোটার টানতে না পারে তাহলে এখানে গোপালগঞ্জের এই যে 11 লাখের বেশি ভোটার রয়েছে 3টে আসনে, আমার কাছে মনে হয় না 1 লাখ ভোটারের টার্ন আউট হবে। আর যদি স্বতন্ত্র প্রার্থীরা যদি টার্ন আউট করতে পারে ওই ভোটটা কিন্তু স্বতন্ত্র প্রার্থীর দিকেই যাবে, আর জামাত বিএনপির যে দলীয় প্রার্থীরা রয়েছেন তাদের জয়লাভ করার মতো ভোট কিন্তু গোপালগঞ্জে নাই। আমার কাছে মনে হয় না 3টা আসনের একটিতেও বিএনপি জামাতের জোটের প্রার্থীরা জয়লাভ করবে। যদি জয়লাভ করে স্বতন্ত্র কেউ হয়তো আওয়ামী লীগের ভোট টেনে আওয়ামী লীগের নেতাদেরকে বা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদেরকে, অনুসারীদেরকে, সমর্থকদেরকে হয়তো একটা আশ্বাস দেবে যে আমরা গোপালগঞ্জকে রক্ষা করব, আমরা এখানে আওয়ামী লীগকে শান্তিমতো থাকতে দিব, সেটা বলে টলে হয়তো তারা কিছু ভোট যদি টানতে পারে তারা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আদারওয়াইজ টার্ন আউট যা হয় তার মধ্যেও তো একজন জয়লাভ করবে, তাই না? যদি ধরেন 4 লাখ ভোটারের ওই আসনে যদি 50,000 ভোট পড়ে তাও তো সেখান থেকে একজন জিতবে, কিন্তু 4 লাখ ভোটারের আসনে যদি 50,000 টার্ন আউট হয়, অর্থাৎ 50,000 ভোটার যদি কেন্দ্রে এসে ভোট দেয় শুধুমাত্র, বাকি 3.5 লাখ যদি ভোট না দেয়, ওই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু কিংবা হচ্ছে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।